আস্তানা, এই আমার ক্যাম্পাস হবে না, এই সন্ত্রাসীদের আস্তানা, এই শিক্ষাঙ্গন হবে না। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই সন্ত্রাসীরা যেখানে, এই লড়াই হবে সেখানে, ডেমোক্রেসি যেখানে, ডেমোক্রেসি যেখানে, ডেমোক্রেসি আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, চালিয়ে দাও, গুড়িয়ে দাও। এই ছবির বেশি জবাব চাই, এই তোমার জল বলল কেন, প্রশাসন জবাব চাই। এই সারা দেশে হামলা কেন, এই চাবিতে হামলা কেন, এই পাহাড়ে আগুন কেন, চলো চলো। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, এটা সমাবেশ চলবে তো, বসে পড়েন, সবাই বসে পড়েন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা গতকালকে দেখতে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি হত্যাকাণ্ড সংঘটিত হলো। এমন সময় এই দুইটি হত্যাকাণ্ড সংঘটিত হলো যখন আমরা এই দেশকে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের কবল থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করেছি। এই সময় এসে আমরা দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন নিরীহ মানসিক ভারসাম্যহীন লোককে পিটিয়ে মেরে হলো। কারা এই ঘটনাটা ঘটালো, কিভাবে ঘটালো? এই দিকে যদি আমরা দেখি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পেলাম প্রায় 1.5 মাসের একটা সরকার অতিবাহিত হলো, কিন্তু সারা দেশে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটতেই থাকলো। আমরা দেখতে পেলাম সারা দেশে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন হলো, মন্দির ভাঙা হলো, কিন্তু সেখানেই থামলো না। আমরা এরপর দেখতে পেলাম মাজার ভাঙা হলো, একের পর এক মাজার ভাঙা হলো। কারণ কি? কারণ তারা মুসলমানদের মধ্যেও সংখ্যালঘু, সেখানে থেমে থাকলো না এই অবিচার নৈরাজ্য। আমরা এরপর দেখলাম যে সুন্নিদের ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস, সেখানে হামলা করা হলো। সেই হামলায় মানুষও মারা গেল। এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম সারা দেশ জুড়ে। দেশে কোন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা ছিল না। এই যে ধারাবাহিকতা, এই বর্তমান সরকারের যে এই আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে উদাসীনতা, জনগণের জানমাল নিরাপত্তার ব্যাপারে যে উদাসীনতা, সেই উদাসীনতা থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটলো। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনা এখন অনেকেই বলছেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন যে হাতে আইন তুলে নিবেন না, জনগণ যেন হাতে আইন তুলে না নেয়, সেই কথা বারবার বলছে। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই জনগণকে আইন তুলে নেওয়া শেখাইছে কারা? আপনারা জানেন ওই সচিবালয়ে কতিপয় সমন্বয়ক আটক ছিলেন। এই কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলেপেলে নিয়ে গিয়ে ওই নিরীহ আনসারদেরকে হামলা করা হলো। আইন কারা তুলে নিয়েছে? আইন কাদের মাধ্যমে তোলা হয়েছে সেটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। একই প্রক্রিয়ায় আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের হলে এই যে আইন হাতে তুলে নেওয়ার মাধ্যমে একজন নিরীহ মানুষকে নির্বিচারে যে নির্যাতন করা হলো এবং তার মৃত্যু হলো, সেই ঘটনার দায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না, এই সরকার এড়াতে পারে না। ঠিক একই রকম ভাবে এই বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের নামে যা যা চলছে আমরা সবাই জানি তারা কারা করছে। আমরা জানি এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নামেই হচ্ছে, তাদের ছত্র ছায়াই হচ্ছে। ফলে এই ঘটনা
কোনোভাবে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, কোনো দুর্ঘটনা না, এটা পরিকল্পিত এবং এই যে ঘটনাগুলো ঘটছে তারই একটা প্রতিফলন। এবং আমরা যখন এই মিছিল শুরু করেছি তখন খবর পেলাম খাগড়াছড়িতে ওই যে দিঘিনলা পাহাড়ি মানুষের আবাসস্থল সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা পোড়ালো, কিভাবে পোড়ালো? এবং এই যে বিশৃঙ্খলা সারা দেশে হচ্ছে, এইটাকে সামনে রেখে এই বর্তমান সরকার আর্মির মতন একটা প্রতিষ্ঠানকে, জুলুমকারী প্রতিষ্ঠানকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মাধ্যমে আরেকটা 111 এর আশঙ্কা আমরা করছি। এই 111 যদি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার অজুহাত দিয়ে যদি এই বিশ্ববিদ্যালয়ে যদি সেনা হস্তক্ষেপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সেটা মানবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই 111 এর সময় যেইভাবে আর্মির পাছায় লাথি দিয়ে বের করে দিছিল, একই রকম ঘটনা আবার ঘটাবে। আজকে এই সকল ঘটনার বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল হলো, বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশ থেকে আমরা এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগ্রামী সহসভাপতি ছাত্রনেতা দীপা মল্লিককে। উপস্থিত বন্ধুগণ, যারা আমাদেরকে শুনছেন, সকলকে গণতান্ত্রিক ছাত্র জোট এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জন মানুষকে পিটিয়ে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে। বিগত 15 বছর ধরে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করেছি। এখানে প্রশাসনের মাধ্যমে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার প্রতিবাদ করেছি। গণপিটুনিতে যারা হত্যার শিকার হয়েছে তার প্রতিবাদ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই জায়গায় পৌঁছানোর পরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে কোনো মানুষকে হত্যা করা হয়, তার থেকে লজ্জাজনক বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর কিছু হতে পারে না। যে বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদেরকে সারা দেশের ছাত্র এবং জনগণ ভরসা করেছিল, আস্থা রেখেছিল যাদের উপর, যাদের কথা মতো রাস্তায় দাঁড়িয়ে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে বুক চিতিয়ে বুক পেতে দিয়ে গুলিকে নিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি চেহারা সামনে দাঁড়ালো? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে সেখানে রাতভর পিটে একজন বিকারগ্রস্ত মানুষকে হত্যা করা হয়েছে। এবং আমরা সেই ভিডিও চিত্র ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। যে বর্বরচিত ঘটনা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো কিন্তু নেওয়া যাচ্ছে না। এই ঘটনাগুলো কোনো সুস্থ মানুষ কোনোভাবেই গ্রহণ করতে পারবে না। আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করছে, যে মানুষটিকে এখানে পিটে মেরে ফেলা হলো সে বিকারগ্রস্ত, নাকি তাকে যারা পিটিয়ে হত্যা করলো তারা বিকারগ্রস্ত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিজেদেরকে মেধাবী হিসেবে পরিচয় দেন। তো মেধার নমুনা যদি আজকে আমরা এই দেখতে পাই, তাহলে কিছুদিন পরে মানুষ বলবে এরকম মেধার কোনো দরকার নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশের দিকে আমরা কিন্তু আগাচ্ছি না, বরং আমরা পিছিয়ে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে তারা পর্যাপ্তভাবে এখানে দিতে পারেনি, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা প্রথমত তাকে সময় দিয়েছিলাম যে মাতৃ ক্ষমতায় বসেছে, সুতরাং একটু সময় লাগবে, কিন্তু 1 মাস হয়ে যাচ্ছে, 1.5 মাস হয়ে যাচ্ছে, তারপরে আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসনকে কাজে ফেরানোর মতো কোনো ব্যবস্থা তারা করতে পারেনি। তারা এখানে রদ বদল করছেন, ক্ষমতার রদ বদল করছেন, একজনকে সরিয়ে আরেকজনকে বসাচ্ছেন, খুবই ভালো কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে সেইখানে আমরা দেখতে পাই যে ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে 57 জন হচ্ছে আগের যে আওয়ামী লীগ সরকারের আমলে তারা সুপারিশকৃত ছিলেন। তাহলে এই আওয়ামী লীগের আমলে যারা সুপারিশকৃত ছিলেন, সেই ডিসিরা বাংলাদেশের মানুষকে কি নিরাপত্তা দেবে? ফলে আমরা প্রশ্ন রাখতে চাই যে আজকে এই
না। এই ম্যান্ডেট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কে দিল যে তারা একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে? এই ধরনের বর্বরচিত ঘটনার পুনরাবৃত্তি না হোক। এখানে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশ আমরা গঠন করতে চেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সকলের অধিকার থাকবে, যেখানে মানুষ নিরাপত্তার সহিত বসবাস করবে, সেই দিকে এগিয়ে যাক। অবিলম্বে এই যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বেছে বেছে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক। তাদেরকে অবিলম্বে কার্যকর করতে হবে, বিচার কার্যকর করতে হবে। যদি বিচার এখানে না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রশাসন যারা বসে আছেন তারাও সেই আওয়ামী লীগের প্রেতাত্মা। সুতরাং জনগণের শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করুন। ভবিষ্যতে এই ধরনের যে ঘটনা, এই ঘটনার বিরুদ্ধে আপনারা যেরকম সোচ্চার থাকবেন, ঠিক একই রকম ভাবে এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য আপনারা উদ্যোগ নেবেন। আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন। গণতান্ত্রী ছাত্রজোট এবং ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে পুনর্বার শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফাহিম আহমেদ চৌধুরী। বন্ধুগণ, আমাদের আজকের এই সমাবেশের স্লোগান, এই সমাবেশের বক্তব্যের মধ্যে আমরা দুইটা মানুষের লাশ নিয়ে কথা বলতেছি। আমরা দুইটা মানুষ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদেরকে পিটিয়ে হত্যা করা হলো, সেই মানুষগুলো নিয়ে আমরা কথা বলতেছি। বন্ধুগণ, আমরা কয়েকটা নাম আমার কান দিয়ে যায়। আমরা ওই বুয়েটের আবরার ফাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা, এই প্রত্যেকটা নাম এই বাংলাদেশের বিচারহীনতার, এই প্রত্যেকটা নাম বাংলাদেশের বিচার বহির্ভূত রাজনীতির ফলাফল। বন্ধুগণ, আমরা এই যে হত্যাকাণ্ড সারা দেশে ঘটছে, আমরা দেখব যে ওই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে যে যারা সারা দেশে ছড়িয়ে দিয়েছিল যে রাজনীতির কারণে হত্যাকাণ্ড হয়, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে ওই তথাকথিত সাধারণ শিক্ষার্থীর নামে, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নামে, কিংবা এক ছাত্রলীগের নামে, এই যে বিভিন্ন নামে আজকে যে হত্যাকাণ্ড হলো, তারা কিন্তু রাজনৈতিক ব্যানারে হত্যাকাণ্ড করে নাই। বন্ধুগণ, আমরা দেখলাম রাজনৈতিক ব্যানার চলে গেল, এখানে আওয়ামী লীগ চলে গেল, কিন্তু সন্ত্রাস থেমে গেল না, এখানে দখলদারিত্ব থামলো না, এখানে মানুষ হত্যা থামলো না। ফলে এই যে পশুর শাসন, এই যে একটা আক্রমণের শাসন, এই যে ক্ষমতার শাসন, সেই শাসনটা হলো আমাদের শত্রু। সেই শত্রুকে উপড়ে ফেলা দরকার। আমরা ভুল টার্গেট করার ব্যাপার নয়। বন্ধুগণ, আমরা আজকে যে তিনটা নামে কথা বলছি, আমরা দেখলাম ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়ক, সেই সমন্বয়কের উপস্থিতিতে এখানে গণপিটুনির ঘটনা ঘটলো। আমরা বলতে চাই এই খুনিদের অবশ্যই বিচার করতে হবে। বন্ধুগণ, আজকে যে খুনিরা আমাদের সামনে ঘুরে বেড়ায়, যে খুনিরা তার খুনের সংস্কৃতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়, আমরা বলতে চাই এই খুনের সংস্কৃতি আজকে এই 19 তারিখে এসে নয়, এটা গত 5 তারিখের পর থেকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে সারা বাংলাদেশে এই খুনের সংস্কৃতি ছড়িয়েছে, এই মব জাস্টিসের সংস্কৃতি ছড়িয়েছে। যে কথাটা একটু আগে আমাদের বক্তা বললেন, যে ওই হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে লাইভে এসে মব ট্রায়াল করে, যখন সাধারণ মানুষকে জড়ো করে আক্রমণ করে আনসারদের উপর, সেইখান থেকে এই হামলার জন্ম। ফলে আমরা এই খুনি, আমরা এই নিপীড়ক, আমরা এই মব জাস্টিসের যে হোতা, প্রত্যেকের বিচার চাই। আমরা বলতে চাই যারা দালালি করে, যারা লবিং এর মধ্য দিয়ে এখানে বিসি প্রক্টর হয়েছেন, আপনারা লবিং করে বেশি দিন পার পাবেন না, আপনারা ওই বৈষম্য বিরোধীর হাত ধরে বেশি দিন পার পাবেন না। আমার ভাই যদি খুন হয়, আমার ক্যাম্পাসে যদি একটা রক্ত ঝরে, আপনাদেরকে লাথি মেরে বের করে দিব। বন্ধুগণ, আমাদের সমাবেশে চলছে, আমরা মনে করি আমাদের লড়াই চলবে। আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা মব জাস্টিসের বিরুদ্ধে দাঁড়াবো। সেটা আপনার মাজারের বিরুদ্ধে হোক, সেটা আপনার রাজনীতির বিরুদ্ধে হোক, কিংবা সেটা
আমার এখানে ক্যাম্পাসের একজন সাধারণ মানুষের বিরুদ্ধে হোক, বহিরাগতের বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধে আপনি গণপিটুনির সংস্কৃতি আনবেন, তাকে আমরা এই গণপিটুনির সংস্কৃতিকে উচ্ছেদ করে ছাড়বো। এই লড়াই সারা বাংলাদেশে চলবে। সহযোদ্ধা বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক রাকিবুল রানী। সংগ্রামী উপস্থিতি, কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসাবে। তারা নাকি বহিরাগতদেরকে, যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকবে না, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আমাদের কথা শুনছেন, আজকে যে রিক্সা চালক ভাইয়ের আইডিকে রিক্সা চালিয়ে যাচ্ছে, তারা কি বহিরাগত? তাদের হাতে কি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আছে? তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নাই, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে বের করে দেওয়া হয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, মাস্টার বলেন, ছাত্র বলেন, সকলের কিন্তু একদিনে হালুয়া টাইট হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর মানুষ আছে যাদের সেবায় এই বিশ্ববিদ্যালয় চলছে। এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর এমন মানুষ আছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বহিরাগতর সংজ্ঞায়ন, বহিরাগত ট্যাগ দেওয়ার পরিণতি কিন্তু আমরা 2 দিনের মাথায় হাতে নাতে পেলাম। বহিরাগত ট্যাগ দিয়ে, চোর ট্যাগ দিয়ে একটি আস্ত মানুষকে, একটি তরুণ যুবককে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, ওই হলের প্রশাসন, সেই প্রশাসন ওই হলে উপস্থিত থাকা অবস্থায় তারা যখন এই হত্যাকাণ্ড আটকাতে পারে না, তখন আর কোন ইকুয়েশনের দরকার নাই, আর কোন যোগ বিয়োগের দরকার নাই। ওই হল প্রশাসনের একজন ব্যক্তিরও আসলে আর এই শপথে থাকার কোনো অধিকার নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন সাবেক নেতা, যার বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ আছে, প্রমাণিত অভিযোগ আছে। আমরা আগেও বলেছি, গত 15 বছরে বলেছি, গত 20 বছরে বলেছি, এখনো বলছি, এই বাংলাদেশ বৈষম্যহীন সেই দিন হবে যেদিন কেবল আমরা নিজের চাকরির কোটার বাইরে গিয়েও অপরাধীরও যে বিচার পাওয়ার অধিকার আছে, সেই কথাটা যেদিন বলতে পারবো, সেই দিন আসলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে। সংগ্রামী বন্ধুগণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ওই ছাত্রলীগের সাবেক নেতাকে ওই বিশ্ববিদ্যালয়ের গেইটে একবার প্রহার করা হয়। সেই প্রহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক নিজে লাঠি হাতে ওই ব্যক্তিকে পিটাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, পরবর্তীতে আমরা দেখলাম ওইখানের ছাত্ররা যখন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে পৌঁছিয়ে দেয়, সেই প্রক্টর তার নিজের অফিসে বসেছিলেন দরজা বন্ধ করে। ঠিক পাশের কক্ষে তালা ভেঙে গিয়ে ওইখানে এই সমন্বয়করা, এই অন্যান্য রাজনৈতিক দলের যে নেতারা, তারা গিয়ে তাকে পিটিয়ে খুন করে ফেলে। সংগ্রামী বন্ধুগণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই প্রক্টর যে একটি মানুষের জীবন বিপন্ন হতে দেখে, তার পরিচয় যাই হোক, নিজের রুমে বসে থাকে, দরজা আটকিয়ে বসে থাকে, যাকে বাঁচানোর কোনো চেষ্টা করে না, এই রকম প্রক্টর এই বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার অংশ না। এই রকম প্রক্টর বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রক্টর না। কাজেই আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের হল প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ যাদের ঘাটতির ফলে এই ঘটনা ঘটেছে, তাদেরকে অবিলম্বে দায়িত্ব থেকে সরাতে হবে। আমরা দাবি জানাচ্ছি, সমন্বয়ক পরিচয়ে, অন্যান্য নানান পরিচয়ে যারা এই ধরনের নরপিশাচিক আচরণ করলেন, জলজন্ত মানুষদেরকে খুন করলেন, তাদেরকে বিচার করতে হবে, তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার করে বলেছে, ক্যাম্পাসে নাকি ছাত্র রাজনীতির দরকার নাই, ছাত্র রাজনীতি নাকি গ্যাঞ্জাম হয়। এখন এই গত 2-3 দিনেই আমরা
শিকার হলে যারা প্রতিবাদ করত সেই বামপন্থী সংগঠনগুলা বিশ্ববিদ্যালয়ে না থাকলে সম্ভবত ওই বৈষম্য বিরোধীদের এইভাবে মানুষদেরকে পিটিয়ে মেরে ফেলা সহজ হয়। সংগ্রামী বন্ধুগণ, গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা সেইটা তারা ঘটাতে পারছে না। আমরা 2 দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সরকার এখন এই দেশে নাকি একটি গণ অভ্যুত্থানের পর জনগণের সরকার? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি। সেনাবাহিনীকে এত ক্ষমতাধর করে ফেলার মানে কি? 7-8 সালে মইনু আহমেদ কিংবা ফখরুল তারা সরাসরি বসেছিলেন চেয়ারে। এইবার কি কালো পর্দার আড়ালে কেউ বসে আছেন? কেউ কি পুতুল নাচ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে? এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারা দায়ী থাকবে? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা এখানে আছেন, যারা এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদের যে কেউ যে কোনো রাজনৈতিক মতের অংশ হন না কেন, যে কোনো রাজনৈতিক দলের অংশ হন না কেন, আপনাদের কারো উপর কোন রকম ভায়োলেন্স হলে আমরা আজকে যেমন দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়াবো এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা নিশ্চিত করা। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে 71-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে লাশ কেন? স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়ে থাকে, পাহাড়ে স্বাধীনতা কোথায়? পাহাড়ে কেন সেটেলার বাঙালি দিনের পর দিন এই বাড়িঘর চালিয়ে দিচ্ছে? সংগ্রামী বন্ধুগণ, সেনা শাসন প্রত্যাহার করতে হবে পাহাড় থেকে, বাংলাদেশের সমতলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে। জনগণের সরকার জনগণের কথা বলবে, জনগণের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এই দাবি আমরা আজকের সমাবেশ থেকে রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা সমাবেশের একেবারেই শেষ পর্যায়ে এসেছি। শুধু একটা কথাই বলতে চাই, আমরা আগেও কথা বলেছিলাম, এখনো কথা বলছি। আমরা আগেও লড়াই করছি, এখনো লড়াই করব। যদি ভেবে থাকেন যে আমরা থেমে যাবো, তাহলে ভুল ভাবছেন। আমরা শত শহীদের রক্ত বহন করি, আমরা লড়াইয়ের রক্ত বহন করি বলে আপনারা ক্ষমতায় বসে অন্যায় করলে সেখানে আমরা থেমে থাকবো না, দরকার পড়লে টেনে নামাবো। এই মুহূর্তে আমাদের এই সমাবেশে সভাপতি বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতি এবং গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই সমাবেশ শুনছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কিছু কথা বলে, কিছু প্রশ্ন তুলে আমার বক্তব্য শেষ করব। আমরা হত্যার বিচার চেয়ে এখানে সমাবেশ দেখেছিলাম। আপনারা দেখছেন আমাদের পাহাড়ি বন্ধুরা, ওই দিঘিনালায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে আগুন লাগিয়ে দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমাদের পাহাড়ের বন্ধুরা মিছিল করছে। আমরা এই সমাবেশ থেকে ওই দিঘিনালায় যে আগুন জ্বালানো হয়েছে, ওখানে যে জাতিগত বিদ্বেষ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই, তার তীব্র নিন্দা জানাতে চাই। বন্ধুগণ, পাহাড়ে আমরা দেখেছিলাম যে পাহাড়ের বন্ধুরা তারা সেনা শাসনের অবসান চাচ্ছিল, কিন্তু আজকে কি করা হলো? চাইলাম সেনা শাসনের অবসান, আর আজকে ওখানে পাহাড়ি বাঙালিদের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হলো। বন্ধুগণ, ওই যে পাহাড়ি বাঙালিদের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিস থেকে বহিরাগত মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা, আর সরকারের ওই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া, সব মনে হতে পারে আপনাদের কাছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটার সাথে আরেকটা খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এগুলো একই সূত্রে গঠিত। তাহলে আজকে যারা বহিরাগত বলে ক্যাম্পাসে যারা নোটিশ দেয়, যারা আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়, যারা ওই দিঘিনালায় আগুন জ্বালিয়ে দেয়, যারা মাজারে ভাঙচুর করে, যারা মন্দিরে হামলা
বাংলা হামলা করে, যারা নারীদের উপর আক্রমণ করে, সাম্প্রদায়িক জাতিগত ভাষাগত বিদ্বেষ তৈরি করে, এরা কারা? এটা তো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ না বন্ধুগণ। কিছুদিন আগে যখন আমরা 5 আগস্টের আগে যখন আমরা মিছিল করেছি, সেখানে কে বাঙালি, কে পাহাড়ি, কে আদিবাসী, কে হিন্দু, কে বাম, কে ডান, কে মুসলমান, কে হিন্দু, কে মাজারপন্থী, কে ইসলামপন্থী, কে শিয়া, কে সুন্নি, সেটা ছিল না। তাহলে 5 তারিখের পর কারা বিভাজন তৈরি করছে? 5 তারিখের পর কারা ক্যাম্পাসগুলোকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছে? এটা খুব সহজ কথা। শাসকরা, এখানকার শাসক গোষ্ঠী, তারা ভয় পায়। ফলে আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার দায় নিতে হবে, আপনি দুপুরবেলা নোটিশ করলেন যে বহিরাগতদের মুক্ত করবেন, আর আপনার ছেলেরা যারা নো পলিটিক্স বলে হলগুলোতে আলাদা ধরনের পলিটিক্স, সাধারণের ছদ্মবেশে সন্ত্রাসী দখলদারিত্ব কায়েম করেছে, আপনি মুক্ত করার ঘোষণা দিলেন, আর তারা তাকে দুনিয়া থেকে অবমুক্ত করলো। কি দুঃখজনক ঘটনা! একটা বিকারগ্রস্ত একটা তরুণ, যার বাবা মা মারা গিয়েছে, ভাই বোন নেই, একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এইভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হলো। এখানে তো আপনারা বললেন যে সন্ত্রাস দখলদারিত্ব নাকি রাজনীতির কারণে হয়, তাহলে আজকে ওই গতদিন আমরা বলেছিলাম যে আপনারা রাজনীতি বন্ধ করে দিয়ে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ করতে পারবেন না। সন্ত্রাস দখলদারিত্বের সাথে ক্ষমতা যুক্ত, সন্ত্রাস দখলদারিত্বের সাথে অবকাঠামো যুক্ত। তাহলে আজকে ক্ষমতাকে প্রশ্ন না করে, অবকাঠামোকে প্রশ্ন না করে, আজকে যে নৈরাজ্য তৈরি করছে তার বিরুদ্ধে কথা না বলে এর সমাধান হবে না। বন্ধুগণ, আমরা মনে করি প্রক্টরের ওই নোটিশ আর ফজলুল হক হলে যে হত্যাকাণ্ড, এটা একই সাথে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দায়িত্ব নিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দায়িত্ব নিতে হবে। এটা আবু সাইদ মুগ্ধদের শহীদ আত্মদানের মধ্য দিয়ে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার লড়াইয়ের মধ্য দিয়ে একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সব মানুষের বাংলাদেশ। তাহলে সেখানে এইভাবে যে খুন করা হলো, তার দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এড়াতে পারেন না। বন্ধুগণ, কি লজ্জাজনক কথা! ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ওই শিক্ষার্থীকে, ওই সাবেক শিক্ষার্থীকে, তাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে প্রক্টর অফিসে। ওখানে লেখা হয়েছে ওখানে শিক্ষার্থীদেরকে খুন করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল প্রক্টরের। এবং প্রক্টর কি বলেছে? প্রক্টর বলেছে যে তাকে নাকি স্বাভাবিকভাবে হেঁটে গাড়িতে উঠতে দেখেছে। নির্লজ্জ এদের ভাষা। এরা না উনি বলেন যে তার মৃত্যু নাকি রহস্যজনক। পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় দুইটা তাজা প্রাণকে কালকে হত্যা করা হয়েছে, তার দায় এরা কোনোভাবে এড়াতে পারে না। এবং সর্বশেষ আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে এই একটা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে আপনারা যদি পূর্বের স্বৈরাচারী সময়ের যে প্রশাসন ছিল তার পথে